আমাদের এই সাজেক কলেজটি অতি দ্রুত কোনো বাধা বিপত্তি না রেখে এই সাজেক কলেজ চালু করে দেওয়ার আমি সাজেকবাসীর পক্ষ থেকে সরকারের নিকট আমি এই আহ্বান রাখছি। পার্বত্য চট্টগ্রামের মধ্যে এই সাজেক ইউনিয়ন অর্থাৎ দুর্গম যে সাজেক অঞ্চল, এই অঞ্চলটি আসলে দীর্ঘ সময় যাবৎ পিছিয়ে পড়া বা পিছিয়ে রাখা একটি দুর্গম এলাকা বা ইউনিয়ন বলে আমরা জানি। এখানে প্রায় শুধু সাজেকে যদি আমরা দেখি, জনসংখ্যা যদি আমরা দেখি প্রায় 50,000-এর অধিক, এক কথায় অর্ধ লক্ষর মানুষের যে এখানে বসবাস। তার পাশাপাশি শুধু সাজেক ইউনিয়ন নয়, পাশাপাশি ইউনিয়ন 35 নং যে বঙ্গলতুলি ইউনিয়ন, এই আমাদের বাঘাইছড়ি উপজেলার মধ্যে এই সাজেক ইউনিয়ন তথা বঙ্গলতুলি ইউনিয়ন সহ আমরা আসলে দীর্ঘ যাবৎ ধরে এই কলেজের যে প্রয়োজনীয়তা সেটা আমরা দেখতে পেয়েছি। আমরা বিগত বেশ কয়েক বছর আগের থেকে আমরা এখানে একটা কলেজ হোক, এটা আমরা সরকারের বিভিন্ন মাধ্যমে আমরা সরকারের কাছে আমরা দাবি করে আসছিলাম। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমাদের সেই চাওয়া পাওয়া বা আমাদের যে কলেজ একটা উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের যে দাবি, সেটা সরকার এখনো পর্যন্ত কোনো নলেজে আনেনি। তো আমরা দেখতে পাই প্রতি বছর এই সাজেক তথা বঙ্গলতুলি ইউনিয়ন থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন সর্বনিম্ন 200 থেকে 250-300 ছাত্রছাত্রী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে থাকেন। সেখান থেকে এই যে দুর্গম যে সাজেক বা বঙ্গলতুলি সহ যে এখানে শুধু জুম চাষ এবং অন্যান্য ছোটখাটো ব্যবসা বাণিজ্য ছাড়া এখানকার তেমন মানুষের যে চলার মতো, একটা মানুষ বেঁচে থাকার মতো আর বিকল্প তেমন কিছু নেই। তো সেজন্য এখান থেকে প্রতি বছর 200-250 ছাত্রছাত্রী যে প্রায় 300-র অধিক যে কিছু কিছু সময় যে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে অন্তত 150 থেকে 200 ছাত্রছাত্রী এসএসসি উত্তীর্ণ হয়ে উচ্চশিক্ষায় চলে যাওয়ার মতো একটা তাদের সময় হয়। তো সেখান থেকে আমরা দেখি শতকরা সর্বোচ্চ 5 থেকে 10% ছাত্রছাত্রী বাইরে গিয়ে পড়াশোনা করানোর সম্ভব হয়, আর বাকিরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান না থাকায়, এক কথায় কলেজ না থাকার কারণে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরে তারা শিক্ষা থেকে বঞ্চিত বা শিক্ষা থেকে জোরে পড়ে যেতে হয়। তো এই সমস্যাটি আসলে সাজেকের মধ্যে ছোট একটি সমস্যা নয়, এই সমস্যাটা আমরা অনেক বড় আকারে আমরা দেখতে পেয়েছি। কেননা একটি জাতি হিসেবে উন্নত হতে হলে মিনিমাম শিক্ষার প্রয়োজন। সে প্রয়োজন থেকে আমরা এই সাজেকে আমরা একটা কলেজ নির্মাণের কথা চিন্তা ভাবনা করে 2025 সালে শুরুতে আমরা সাজেক ইউনিয়নের চেয়ারম্যান এবং অত্র এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ তথা পার্শ্ববর্তী ইউনিয়ন বঙ্গলতুলি যে ইউনিয়ন চেয়ারম্যান সহ ওখানকার যে ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আমরা সকলে একমত পোষণ করে আমরা একটা কলেজ করার সিদ্ধান্ত নিয়ে থাকি। সেই কলেজ আমরা ফেব্রুয়ারির শুরুতেই আমরা নির্মাণ কাজ শুরু করেছিলাম। প্রথমত আমরা নির্মাণ কাজ শুরু করে থাকি সম্ভবত মার্চের প্রথম সপ্তাহ থেকে আমরা সাজেক কলেজের যে নির্মাণ কাজ আমরা শুরু করে থাকি। আমরা গড়টা হয়তো বিভিন্নভাবে আপনি নিশ্চয় দেখেছেন যে একটা 3 সেট বাড়ি একটা আমরা ওখানে নির্মাণ করে থাকি, 7 রুম বিশিষ্ট। তো ওখানে আমরা কলেজ নির্মাণের কাজ প্রায়
70% শেষ পর্যায়ে এসে আমাদের কলেজে প্রথমত বাগাইহাট জোনের তখনকার সময় 2025 সালের 6 বেঙ্গল বাগাইহাট জোনের দায়িত্বরত 6 বেঙ্গল সেনাবাহিনীর 6 বেঙ্গল ছিল। তারাই আমাদেরকে সর্বপ্রথম এখানে কলেজ করা যাবে না বলে আমাদেরকে নির্মাণাধীন কলেজে এসে আমাদেরকে নিষেধাজ্ঞা করা হলো। আমরা বিভিন্ন আইনের মারফতে আমরা ডিসি, ইউনো এবং এভাবে করে আমরা যেখানে যেখানে অবগতি দেওয়ার বা সিভিল প্রশাসনের আমরা সব জায়গায় গিয়ে আমরা এই কলেজ নির্মাণের প্রয়োজনীয়তা বিষয়টি আমরা তুলে ধরি এবং আমরা অবগতি পত্র দিয়ে থাকি। তো এরপরে তারা সেনাবাহিনীরা সরাসরি কলেজ বিরোধিতায় যদিও বা তারা প্রত্যক্ষভাবে করে নাও থাকেন, কিন্তু পরবর্তী সময় দেখা গেল মে মাসের 28 তারিখে এসে আমাদের মাননীয় চেয়ারম্যান 36 নং সাজেক ইউপি চেয়ারম্যান অতুলাল চাকমা নামে কোর্টে গিয়ে মামলা করা হলো বন বিভাগ থেকে। এই মামলা যখন করা হলো তখন কোর্ট থেকে নোটিশ পাঠানো হলো চেয়ারম্যান মহোদয়ের বরাবর যে আপনারা ফরেস্ট এলাকায় বা ফরেস্ট এরিয়ায় আপনি কলেজ করছেন, যার ফলে আপনার নামে মামলা হয়েছে মর্মে তার কাছে নোটিশ এসে যায়। তো আমরা এই সমস্যার মুখোমুখি হওয়ার পরে আমরা সাজেকবাসী পুরোটাই আমরা হতবাক হয়েছিলাম যে আমরা এখানে অন্য কিছু করতে চাচ্ছি না, আমরা শুধুমাত্র একটা কলেজ করতে চাচ্ছি। যে কলেজটা না হয় সরকারের তার নিজের অর্থায়নে সরকারের বরাদ্দ দিয়ে এবং তার প্রচেষ্টায় তিনি সরকারের যে দায়িত্ব তিনি আমাদের যে কলেজ নির্মাণ করে দেওয়ার যে দায়িত্ব থাকবার কথা, তার বিপরীতে আমরা নিজস্ব অর্থায়নে যে কলেজ সাজেকে যে একটি কলেজ নির্মাণ করতে চাচ্ছি সেই কলেজে বাধা দেওয়া হলো এবং মামলা দেওয়া হলো। এর পরবর্তীতে আমরা বিভিন্নভাবে সিভিল প্রশাসনের বা ইউনো ডিসি সহ বিভিন্ন জায়গায় আমরা গেছিলাম। তো সেখানে গিয়ে আমরা একটা বিষয় পরিষ্কার হয়েছিলাম, যে জিনিসটা হচ্ছে এখানে ফরেস্ট ডিপার্টমেন্ট আসলে সাজেক কলেজের মূল বিরোধিতা নয়। সেখান থেকে আমাদেরকে জানানো হয়েছে এই বিরোধিতা, এই কলেজ নির্মাণে বাধা দেওয়া এর মূল কারণটা হচ্ছে সেনাবাহিনী। এটা আমরা সব জায়গায় গিয়ে আমরা নিশ্চিত হই এবং প্রথমত যে আমাদেরকে যারা বাধা দিছিলেন তারা অন্য কেউ নয়, বাগাইহাট জোনের সেনাবাহিনীরা তখনকার সময় 2025 সালে 6 বেঙ্গল নামক তাদের যে ছিল, তারাই আমাদেরকে এই কলেজ নির্মাণে বাধা দেওয়া হয়েছিল। বন বিভাগ যে ফরেস্ট আইন, এই ফরেস্ট আইন কিন্তু আমরা জানি 1927 সালের ব্রিটিশ আইনের গতিতে আপনার এই আইন প্রচলিত করা হয়। আমার যদি তথ্য যদি ভুল হয়ে না থাকে, আমি জানি 1927 সাল থেকে এই বন আইন পাস করা হয়। স্বাধীনতার 50 বছরে কিন্তু 17 বার যে সংবিধানের দেশের যে সংবিধান, এই সংবিধান কিন্তু স্বাধীনতার 50 বছরের মধ্যে 17 বার বিভিন্নভাবে মানুষের প্রয়োজনে আইন প্রণয়ন করা বা পরিবর্তন করা হয়েছিল। কিন্তু এই যে দেখুন, এই যে 1927 সালের যে বন আইন,
তাও আবার ব্রিটিশ আমলের, এক কথায় আমরা যদি বলি সেই মানদাতা আমলের ফরেস্ট আইন। বাংলাদেশ হওয়ার প্রায় কয়েক বছর আগে সেই ব্রিটিশরা নির্ধারণ করা যে আইন, সেই আইন কিন্তু এখনো এই দেশে চলমান আছে কিছু কিছু জায়গায়, বিশেষ করে আমাদের ফিলট্যাক্সে পাহাড়ের জন্য। এখানে ফরেস্ট আইন ঠিক আছে, আমি মানছি, রাষ্ট্রে যেহেতু এই আইনটা এখনো প্রচলিত রেখেছেন, সেটা দেশের মধ্যে চলমান রেখেছেন কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে পাহাড়ের জন্য। এই যে সাজেক সাজেক যদি আপনি দেখেন, এখানে প্রায় 90 থেকে 95% এটা ফরেস্ট যদি আমি বলি। তো এখানে কিন্তু সবকিছু হচ্ছে, এই যে 50,000 মানুষের যে বসবাস, সেখানে সবকিছু প্রয়োজন, হাট বাজারে প্রয়োজন মানুষের একটা। আমরা তো সুতরাং এই দেশেরই নাগরিক, এই দেশের নাগরিক হিসেবে আমরা যেখানে রয়েছি, আমাদের সেখানে যে মানুষের যে মৌলিক যে চাহিদা, যে চাহিদাটি হচ্ছে অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এই নিয়ে যে মানুষের যে মৌলিক যে 5টি চাহিদা, তার মধ্যে এই যে আমরা ঘর বাড়ি নির্মাণ করে এখানে যে 50,000 মানুষের কথা বলছি আমি, আমরা সবাই এখানে বসত বাড়ি বা ঘর বাড়ি বেঁধে আমরা এখানে বাস করতেছি দীর্ঘ বছর ধরে, যুগ যুগ ধরে, এক কথায়। তো সেখানে মানুষের প্রয়োজনে এখানে হাট বাজার হয়েছে, থানা, ক্যাম্প। এখানে যদি আমি যদি বলি, এখানে কয়েকটি সেনা ক্যাম্প রয়েছেন, এবং একই সাথে এখানে রয়েছেন মাসলং থানা। তার চাইতে বেশি যে বিষয়টা না বললে নয়, সাজেক পর্যটন। এই সাজেক পর্যটন কিন্তু আমাদের এই সাজেকবাসীর কারোর জন্য নয়, আমরা যদি বলে থাকি। এই পর্যটন আমাদের কারোর উপকারে আসেনি, কিন্তু ওখানে সরকার পাহাড় কেটে হাজার হাজার লক্ষ লক্ষ গাছ বাস কেটে ওখানে সাজেকের মতো উঁচু পাহাড়ের উপর 4 তলা 5 তলা বিল্ডিং ভবন নির্মাণ করা হয়েছে ওখানে। তার পাশাপাশি যেখানে যে কথাটি না বললে না হয়, সাজেকের মতো মুসলিমবিহীন এলাকায় কোটি টাকার বরাদ্দ করে ওখানে মসজিদ করা হয়, এবং ওখানে শত শত রেশুদ কজেট নির্মাণ করা হয়। সেখানে কোনো বন আইনের ধারে কাছেও, সেই বন আইন কিন্তু আসলে সেখানে ধারে কাছেও নেই। আর আমরা এখানে একটি কলেজ মাত্র করে যাচ্ছি, এই কলেজের জন্য এই বন আইন কিভাবে হয়? সুতরাং এই বন আইন আমাদের উপর, বন আইনের অজুহাতে আমাদের যে কলেজের বাধা, এটা সম্পূর্ণ একটি কুচক্রী মহলের ইন্ধনে এই আমাদেরকে জাতিগতভাবে পিছিয়ে রাখার জন্য, এবং যাতে আমরা শিক্ষায় শিক্ষিত হয়ে একটি উন্নত জাতি হতে না পারি, এই ধরনের একটা হীন উদ্দেশ্য নিয়ে আমাদের কলেজ বাধা দেওয়া হয়েছে বলে মনে করি আমি। এখানে বন বিভাগ কিন্তু প্রথমে আমাদের সাজেক কলেজ নির্মাণে বাধা হয়ে দাঁড়ায়নি। প্রথমে আমাদের সাজেক কলেজে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সেনাবাহিনী। যেহেতু আমরা বিভিন্ন আইন মারফত আমরা সেই সব বাধা আমরা মোকাবিলা করতে চেয়েছিলাম, শেষ পর্যন্ত এসে ফরেস্টের অজুহাত দিয়ে, ফরেস্টের যে আইন দিয়ে আমাদেরকে বাধা দেওয়া হয়েছিল। যেখানে 50 লক্ষ টাকার ক্ষয়ক্ষতির যে মামলা উল্লেখ করা হয়েছে, মামলায় যেখানে কলেজ হচ্ছে সেখানে আদতেই একজন দীর্ঘ প্রায় 3 যুগের অধিক ওই জায়গাতে একজন মানুষ সেই জায়গাটি বুক দখল করে
থাকছিল ওখানে। তো ওখানে যে পরে যে 50 লক্ষ টাকার যে ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরেছেন, সেটি আসলে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং ভিত্তিহীন। ওখানে 50 লক্ষ টাকার নয়, ওখানে ফরেস্টের যে 50 টাকার গাছ যে একটি রয়েছেন, আমি সেটাও চোখে দেখতে পাইনি আমি। কারণ আমার নিকটস্থ একেবারে বিষয়টি আমি জানি, ওখানে শুধুমাত্র কয়েকটি আম কাঁঠাল গাছ ছিল, 2-4টি আম কাঁঠাল গাছ ছিল। যেহেতু কলেজ করার একটা ঘর নির্মাণ করতে হচ্ছে, সেখানে আমরা ওই মেটি সামান্যভাবে আমরা মাটি সমান করে এই ওখানে কলেজ করার মতো একটা পরিবেশ আমরা সৃষ্টি করেছি মাত্র। ওখানে যে 50 লক্ষ টাকার যে ক্ষয়ক্ষতি যেটি দেখানো হয়েছে, সেটি আসলে সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট। যারা প্রথমে যারা আমাদের কলেজে যারা বাধা হয়ে দাঁড়াতে চেয়েছিলেন, তখনকার সময় 6 বেঙ্গল বাগাইহাট জোন, সেই 6 বেঙ্গল একটা সময় এসে 2025 সালের শেষ পর্যায়ে এসে সেই 6 বেঙ্গল বদলি হয়ে থাকেন। বদলি হওয়ার পরে বর্তমান যারা আছেন বাগাইহাট জোনের দায়িত্বরত 14 বেঙ্গল। এই 14 বেঙ্গলের দায়িত্বরত জোন অধিনায়ক এবং উপ অধিনায়ক যারা এসেছেন, তারা এখানে বদলি হয়ে দায়িত্ব নেওয়ার পর এলাকার বিষয়ে তারা এক সেমিনারে তারা আলোচনা আয়োজন করেছিলেন। সেখানে আমরা এই কলেজের সমস্যার কথা ওনার সামনে আমরা তুলে ধরার পরে তিনি জবাবে যাই বললেন, আমরা এই কলেজ হোক এটা আমরা চাই। অতীত বেঙ্গল 6 বেঙ্গল যেসব কিছু করে গেছে, আমরা ওইসব কিছু এখানে টানতে চাচ্ছি না। আমরা আজকের থেকে আপনাদের সাথে নিয়ে আমরা নতুন করে এলাকা উন্নয়নের জন্য আমরা কাজ চালিয়ে যাব। এভাবে আমাদেরকে এক সময় আশার আলো দেখানো হয়। তো ওনার সেই আশার আলোর পিছনে পিছনে আমরা ওনাদের কথা মতো আমরা আজ প্রায় 6-7 মাস যাবত আমরা দৌড়াতে থাকি। তারা বলেছিলেন কলেজ করার ক্ষেত্রে, পুনরায় চালু করার ক্ষেত্রে যে সমস্ত মামলা যা কিছু এখানে যে সমস্ত প্রতিবন্ধকতা করে রাখা হয়েছে, সেই সমস্ত সমস্যাগুলো আমি অচিরেই সমাধান করে আপনাদের কলেজ আমি চালু করতে সহযোগিতা করব। এই কথা জোন অধিনায়ক এবং উপ অধিনায়ক আমাদেরকে তখন সময় আজ থেকে প্রায় 6-7 মাস আগে এই কথাটি আমাদেরকে বলেন। তো এরপরে আমরা তাদের কথা মতো কলেজের যে সমস্ত নির্মাণ সহ আমাদের যে কলেজের ছাত্রছাত্রী ভর্তি এবং শিক্ষক নিয়োগ বা চলমান যারা শিক্ষকতা করেছেন, তাদের সমস্ত হিসাব নিকাব আমরা যে কিভাবে শুরু করছি, কতটুকু কার্যক্রম আমরা শেষ করতে পেরেছি আর কতটুকু বাকি, এই সব কিছু আমরা তাদেরকে দিয়ে থাকি। তো শেষ পর্যন্ত এভাবে থাকতে থাকতে বিগত 2 মাস আগে আমাদের সাজেক কলেজ আহ্বায়ক এবং এক কথায় আমাদের সাজেক ইউপি চেয়ারম্যান মহোদয় সহ মেম্বার এবং বঙ্গলতুলি ইউপি চেয়ারম্যান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিজে আমাকে সহ জোনে ডেকে পাঠান। আমরা সেখানে গিয়ে জোন উপ অধিনায়কের সাথে আমরা আলোচনায় বসি। আলোচনায় তিনি আমাদেরকে 3টি অপশন, আমাদেরকে এক কথায় তিনটি চাহিদা দিয়ে থাকেন। অর্থাৎ এই 3টি চাহিদা আপনারা যদি আমার কথার মোতাবেক যদি আপনারা যদি করেন, সহযোগিতা করেন, তবে আপনাদের কলেজ অচিরেই চালু হবে বলে আমাদেরকে আশ্বাস দিয়ে থাকেন। যে 3টি অপশন সেটি আমি
বলি। তিনি যেটা বলেছিলেন, 1 নম্বর হচ্ছেন যে সমস্ত শিক্ষক আমরা নিয়োগ করে আজ 1 বছর যাবত আমরা এই কলেজ চালিয়ে নিচ্ছি, সেই শিক্ষকদের বাদ দিয়ে শিক্ষক পুনর্নিয়োগ করতে হবে। এবং দ্বিতীয় অপশনটি হচ্ছে অত্র কলেজের প্রধান দায়িত্ব হিসেবে বাগেরহাট উপ অধিনায়ক তিনি থাকবেন। এবং তৃতীয় অপশনটি হচ্ছে কলেজের যে সমস্ত অর্থ আমরা কলেজ এতটুকু নির্মাণ করা পর্যন্ত আমরা এই যে অর্থ সংগ্রহ করেছিলাম এবং আমাদেরকে যারা স্বেচ্ছায় কলেজ নির্মাণের জন্য হাত বাড়িয়েছেন, যে লক্ষ লক্ষ টাকা অবশ্যই প্রয়োজন, শুধু যে ভবনটি আমরা নির্মাণ করেছিলাম এই পর্যন্ত ওখানে প্রায় 20-25 লক্ষ টাকা একটা অর্থ ব্যয় হয়েছেন। এবং এই আজ পর্যন্ত আমরা আমাদের শিক্ষক এবং কর্মচারী, কলেজের স্টাফ বা কম বেশি তাদেরকে বেতন দেয়া সহ, এবং এই পর্যন্ত যারা আমাদের কলেজ পরিচালনা করার জন্য যারা অর্থ সহযোগিতা করেছেন, ওই সকল অর্থের হিসাব নিকাব, দায় দায়িত্ব উনাকে দিতে হবে বা দাখিল করতে হবে। এই বলে আমাদেরকে বিশেষভাবে 3টি, এছাড়া আরো অন্য হয়তো অনেক কিছু চেয়েছেন, মূল যে এই 3টি বিষয় তিনি চেয়ে থাকেন। তো সেখানে আমি উপস্থিত সেই মুহূর্তে আমি একটি বিষয়, ওনার যে প্রথম যে শিক্ষক পুনর্নিয়োগের বিষয়, আমি ওখানে ওই বিষয়টি আমি নাকচ করে দিই ওখানে। কেননা আমি ওনাকে বলেছিলাম যে আপনি যে শিক্ষক পুনর্নিয়োগের কথা বলছেন, আমাদের বর্তমান যে শিক্ষকরা আমাদের কলেজে কর্মরত আছেন বর্তমানে, তারাও কিন্তু এই যথেষ্ট একটি কলেজের প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা রয়েছেন এবং প্রভাষক হওয়ার মতো যোগ্যতা রয়েছেন। আমরা তাদের যথেষ্ট যোগ্যতা এবং দক্ষতার ভিত্তিতে আমরা এখানে নিয়োগ করে থাকি। তাছাড়া যাদেরকে আমরা নিয়োগ করেছি তারা হচ্ছেন এই যে দুর্গম সাজেক যে শিক্ষার যে কঠিন বাস্তবতার থেকে তারা যে এতদূর পর্যন্ত তারা শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যে কলেজের এই দায়িত্ব নিছেন, তারা নিশ্চয় এই কলেজের জন্য তারা নিবেদিত প্রাণ হয়ে তারা কলেজের হয়ে থাকবেন। সুতরাং বাইরের থেকে অন্য কাউকে যদি আমরা এতদূর যে উচ্চশিক্ষিত একজন লোক যদি আমরা শিক্ষক হিসেবে আমরা যদি নিয়োগ দিয়ে নিয়ে আসি থাকি, তাহলে হয়তো এনারা যেভাবে নিবেদিত প্রাণ হয়ে তারা কলেজের যে ভালো মন্দ সবকিছু তারা যে মন প্রাণ উজাড় করে তারা যে কলেজের হয়ে পাঠদান করবেন বা কাজ করবেন, হয়তো বাকিরা অন্যরা সেভাবে তাদের মতো করে করবেন না বলে আমি ওই বিষয়টা, শিক্ষক পুনর্নিয়োগ বিষয়টি আমি ওখানে প্রতিক্রিয়া দেখিয়েছিলাম। তো এরপরে যে সভাপতির যে বিষয়টি আমরা সেদিন আমরা জানিয়েছিলাম, এই যে সভাপতি আপনাকে বানাবো কি বানাবো না, এই বিষয়টি আসলে আমাদের উপর সিদ্ধান্ত দেওয়ার এই মুহূর্তে সম্ভব নয়। কেননা আমরা জানি এখানে সাজেক কলেজে একটি কলেজের দায়িত্ব পালন করার মতো যথেষ্ট যোগ্য ব্যক্তি আমাদের এই সাজেকে রয়েছেন। সেহেতু আমরা এত লোক থাকতে, বিশেষ করে এই যে চেয়ারম্যান মহোদয়, তিনি এই কলেজের জন্য মামলার শিকার হয়েছিলেন এবং বিভিন্ন সমালোচনার শিকার হয়েছেন। তিনি এখানে অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, অনেক মেডাল দিয়েছেন। সেক্ষেত্রে তিনি আমাদের সাজেকের একজন জনপ্রতিনিধি হিসেবে এই সভাপতি পদ কিংবা আহ্বায়কের পদ একমাত্র তারই প্রাপ্য। এই বলে আমরা সেই বিষয়টি আমরা সময় নিয়ে আমরা ওখানে নাকচ করেছিলাম। তবে তিনি 3 দিনের মতো একটি সময় বেঁধে দিয়েছিলেন যে আপনারা 3 দিনের মধ্যে করবেন কি করবেন না এই বিষয়টি আমাকে জানাবেন। এরপরে আমরা প্রায় 2 মাস যাবৎ
আমরা প্রায় প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সাথে আমরা মিটিং করেছিলাম, আলোচনা করেছিলাম যে জোনের উপ অধিনায়ক তিনি এইভাবে আমাদের একটা প্রস্তাব দিয়েছেন। এই প্রস্তাবকে আসলে আমরা কতটুকু গ্রহণযোগ্য বলে মনে করি। এই বলে আমরা 2টি ইউনিয়নে 2 মাসের মধ্যে বেশ কয়েকটি বার আমরা একসাথে বেশ কয়েকটি এলাকার লোকজন এই যে জনপ্রতিনিধি নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারা কেউই কোনো জায়গায় এবং কোনো পাড়ার মুরব্বী কোনো কেউই জোন উপ অধিনায়ক যে সাজেক কলেজের যে একজন কমিটির যে একজন আহ্বায়ক হিসেবে দায়িত্ব নেবেন সেটা কেউই মানতে চাননি। তো এই বিষয়টি আমরা গত 1 সপ্তাহ আগে সরাসরি আমরা জুনে গিয়ে আমাদের সাজেক ইউপি চেয়ারম্যান এবং 4 নং তিনি সেখানে বিষয়টি জানিয়েছেন যে কমিটির আহ্বায়ক হিসেবে মানতে রাজি নন। সুতরাং আপনি আপনার সম্মানের জায়গায় আপনি থাকেন, আমরা আমাদের কলেজ চালানোর মতো আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আমাদের রয়েছে, আমরা পারবো। এই দেশের একজন আমরা দেশের নাগরিক, আমরা এই দেশের নাগরিকের বাইরে আমরা কেউই নয়। আমরা দেশের যে আইন, আমরা সেই আইনকে অবশ্যই সম্মানের চোখে দেখি, আমরা ওই দেশের প্রচলিত আইন আমরা মানি। তো এই ক্ষেত্রে দেশের যে পার্বত্য চট্টগ্রাম অবশ্যই এই দেশেরই একটি অংশ। তার মধ্যে বিশেষ করে বর্তমান যে সাজেক পর্যটনের মধ্য দিয়ে সারা দেশবাসীর কাছে এই সাজেক জিনিসটা আসলে সবার কাছে একটি জানা হয়ে গেছে। তো আমরা এই জায়গায় থেকে আমি যে জিনিসটি সরকারের কাছে যে মেসেজটি দিতে চাই, সরকার যদি আমাদেরকে যদি একজন দেশের নাগরিক হিসেবে যদি তিনি মনে করে থাকেন, তাহলে একটি নাগরিকের যে অধিকার, যে মৌলিক অধিকার, সেই মৌলিক অধিকার থেকে তিনি যেন আমাদেরকে বঞ্চিত না করেন। আমাদের এই সাজেক কলেজ যারাই ষড়যন্ত্রকারী, যারা যেই ষড়যন্ত্র করে থাকুক না কেন, যেই ধরনের তকমা লাগিয়ে দিয়ে থাকুক না কেন, যেন সেই সব বিষয়গুলি সুস্থ এবং বস্তুনিষ্ঠগতভাবে যাচাই বাছাই করে তারা যেন আমাদের এই সাজেক কলেজটি অতি দ্রুত কোনো বাধা বিপত্তি না রেখে এই সাজেক কলেজ চালু করে দেওয়ার আমি সাজেকবাসীর পক্ষ থেকে এই আহ্বানটি আমি সরকারের নিকট আমি এই আহ্বান রাখছি। তো সুতরাং এই যে পাহাড়ের যে আমরা যে বিভিন্ন জনগোষ্ঠী আমরা রয়েছি, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন আমরা জাতিগোষ্ঠী আমরা রয়েছি এই বাংলাদেশে, এই শুধুমাত্র এই যে বাঙালিরাই এই দেশের নাগরিক নন, আমরাও এখানে চাকমা, মারমা, ত্রিপুরা সহ বিভিন্ন জাতি ভাষাভাষী আমরা যারা বাস করছি এখানে, আমরা সবাই এই দেশেরই হয়ে আমরা থাকতে চাই। সুতরাং এই দেশে আমরা আমাদের যে একটি নাগরিক যে অধিকার, এই অধিকারটুকু আমরা আশা করি সরকারের কাছে। সুতরাং শুধু এই কলেজ নয়, এভাবে করে আরো যেন অন্যান্য যে আমরা কিছুদিন গত বছর আমরা দেখেছিলাম মাসালং 14 কিলো এলাকায় যে একটি প্রাইমারি স্কুল নির্মাণ করা হচ্ছিল, সেই স্কুলটাও ঠিকই এইভাবে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে যে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে সেনাবাহিনী এবং পুলিশের সহায়তায় সেই স্কুল ঘরটি ভেঙে নিয়ে আসা হয়েছিল। তো সেই জায়গাতে এখনো স্কুল করার মতো সম্ভব হয়নি। তো আমি শুধু এই সাজেক কলেজ নয় এবং যে মাসলং যে 14 কিলো যে স্কুল সহ আমাদের যে সাজেকে যে বঞ্চিত পাহাড়ি আমাদেরকে যেন এই যে দেশের একটি নাগরিক হিসেবে সকল সুযোগ সুবিধার সমান অংশীদার হিসেবে আমরা দাবি করছি। যে ধরনের কলেজ সহ সাজেক কলেজ সহ যে সমস্ত বাধা বিঘ্ন তা যেন
অতি দ্রুত সরকার এবং সেই সব বাধাবিঘ্ন তুলে নিয়ে আমাদের সাজেক কলেজ চালু করা হয়, এই দাবি রাখছি আমি।